প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ নিয়ে নানা প্রশ্ন বিতর্ক, আবার পাল্টাপাল্টি হামলা, পেহেলগাম হামলার জের, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতে যমুনার সামনে অবস্থান। দৈনিক যুগান্তর, সবাই সবকিছু জানে তবু তদন্ত কমিটি, সাবেক রাষ্ট্রপতি হামিদের দেশত্যাগ নিয়ে নানা প্রশ্ন, ভারতের অপারেশন সিঁদুর মোকাবিলায় পাকিস্তান, ড্রোন রকেটে পাল্টা হামলা। দৈনিক সমকাল, আব্দুল হামিদের বিদেশ যাত্রা, ক্ষোভ ছাত্রনেতাদের, আতঙ্ক উৎকণ্ঠায় দুই দেশের মানুষ, 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। কালের কণ্ঠ, আবারও পাক ভারত পাল্টাপাল্টি হামলা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি সহ ছাত্র জনতার অবস্থান, রাতভর যমুনার সামনে বিক্ষোভ। বাংলাদেশ প্রতিদিন, হামিদের দেশত্যাগে তোলপাড়, ফের হামলায় যুদ্ধবিমান, ড্রোন। মানব জমিন, শূন্যরেখায় সার্ভে সিলেটের খাসিয়া হাওরে উত্তেজনা, ভারত পাকিস্তান পাল্টাপাল্টি, ইমেজ উদ্ধারে কূটনৈতিক তৎপরতা জামায়াতের। খবরের কাগজ, ভারতের 15 শহরে পাকিস্তানের হামলা, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে বিতর্ক। আমাদের সময়, পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যরাতে আব্দুল হামিদের দেশত্যাগ নিয়ে তোলপাড়। আমার দেশ, ভারতীয় ড্রোনের বধ্যভূমি পাকিস্তান, রাফায়েল যেভাবে ভূপাতিত করে পাকিস্তানের যুদ্ধবিমান। দিনকাল, ভারতের 15 শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা দাবি দিল্লির, তাপসের নেতৃত্বে পিলখানা হত্যাকাণ্ডে জড়িত নানক ও মির্জা আজম। সময়ের আলো, খুনি রক্ষায় ঢাল হবে এফআইআর এর ভুল, এনসিপির মধ্যপন্থা কার পক্ষে। কালবেলা শিরোনাম, দলগুলো তত্ত্বাবধায়ক ও দ্বিকক্ষ সংসদে একমত। রূপালী বাংলাদেশ, এবার ভারতের ড্রোন হামলা প্রতিহত করল পাকিস্তান। ইনকিলাব, ইসরায়েলের তৈরি 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত, ফুরফুরে মেজাজে আছেন খালেদা জিয়া, ফ্যাসিস্ট লীগের বিচার হবেই মাহফুজ আলম। দৈনিক জনকণ্ঠ, থার্ড টার্মিনালের কার্গোতে ত্রুটি, ভারতের 15 শহরে পাকিস্তানের হামলা, 25 ড্রোন ভূপাতিত। দৈনিক করতোয়া, পাকিস্তান ভারতের সংঘাত অব্যাহত, মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের তোলপাড়। ভারত পাকিস্তান যুদ্ধের সেই ডামামা আবার আছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই। সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগ করলেন এবং তিনি বিমানবন্দরে 4 ঘন্টা ছিলেন এবং ভিআইপি লাইনে বসেছিলেন। তারপরে উনি দেশত্যাগ করলেন, দেশের বাইরে গেলেন, থাইল্যান্ডে গেলেন। বলা হচ্ছে তিনি পালিয়ে গেছেন। তিনি পালিয়ে গেলেন কিনা, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে, না পারলে আমি চলে যাব। কেন উনি চলে যাবেন, দোষীটা কে? এবং একই প্রতিক্রিয়া হিসেবে ছাত্রদের দল এনসিপি নেতা আসনাত আবদুল্লাহ, তার ডাকে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে রাতভর বিক্ষোভ চলল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আরও কেউ কেউ জয়েন করেছেন বিভিন্ন দল। আইবি রহমান সাবেক মেয়র নারায়ণগঞ্জে, তিনি গ্রেপ্তার হয়েছেন। তো সব কিছু মিলিয়ে আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ আপনাকে। এটা মিলেই তো মনে হয় যে সরকারের নিয়ন্ত্রণে কিছু নাই, দেশে অশান্তি আমাদের দেশে, এবং রাজনৈতিকভাবে দেশ অস্থিতিশীল, এতে কোনো সন্দেহ নাই। প্রথম কথা হলো, সাবেক রাষ্ট্রপতি তিনি গেলেন 11টার সময় এয়ারপোর্টে গেছেন, আপনার 3টায় 5-এ তার ফ্লাইট যাত্রা শুরু করে। তো এই যে তার ভিসা হয়েছে, ইমিগ্রেশন হয়েছে, 3 ঘন্টা 4 ঘন্টা সে এয়ারপোর্টে ছিল, এটা অবশ্যই সরকারের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হয়েছে। সরকারের মানুষ নন যে তাকে সবাই চিনবে, ওখানে সবাই চিনছে এবং ওখানে গোয়েন্দা সংস্থার সবাই ছিল। অর্থাৎ পুলিশ বলছে যে তার যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল না। হ্যাঁ, এখন আপনার সময় কম,
আমাকে একবার বাইরে যাওয়ার সময় এয়ারপোর্টে হঠাৎ করে ইমিগ্রেশনের শেষে বললো আপনি একটু ওই স্যারের কাছে এক কাপ চা খান। গেলাম, বাইরে টেলিফোন করতেছে, নারী খবর করছে, হ্যাঁ নারী এক পুলিশ কর্মকর্তা। তো আমি বুঝে ফেলছি যে আমাকে আটকাইতে চাই। আমি গেটে দাঁড়ায় বলবো, এই শোনেন আমার যাওয়ার ইচ্ছে নাই, আমার টিকিটের যেখানে নেগোশিয়েট করে আমার টিকিটের পয়সা ফেরত দেন, আমি যাবো না, আমি যাবো না, টিকিটের পয়সা দেন। হ্যাঁ, তখন আমাকে ছেড়ে দিচ্ছে, যাই চলে গেছি। তা আমার কথা হলো রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব চলে গেছেন, তিনি কিন্তু যাই হোক সত্য মিথ্যক তিনি খুনের আসামিও আছেন। হ্যাঁ, সে এয়ারপোর্ট দিয়ে চলে গেল, সরকার জানে না, অ্যাডভাইজার জানে না, পুলিশ জানে না, গোয়েন্দা সংস্থা জানে না, এটা কিছুতেই শুধু জানলো 4 জন পুলিশ কর্মকর্তা, তাদেরই দোষ হলো। এখন বলির পাঠা বানাইছে পুলিশ, এটার ফিডব্যাক, এটার রেজাল্টটা কি দেখেন। এখন কোনো জায়গার কোনো পুলিশ দায়িত্ব নেবে না কিছুতে। পুলিশকে এই 4 জনকে যে সাসপেন্ড করলো, কাউকে সরায় নিল, এখন পুলিশ তো কোনো কিছুতে আমি দায়িত্ব নেব না, আমি দায়িত্ব নেব না, দায়িত্বের নিকে ওএসডি হব, আমার চাকরি যাবে, এই অর্থাৎ পুরো পুলিশ বাহিনীকে স্টমাটাইজ করে দিল। পুলিশ তো এমনিই স্বাচ্ছন্দ্যে কাজ করছে না, একটু ভাব আসছিল, কিন্তু এটা এই 4টাকে ওএসডি করে তাকে। তো আমার কথা হলো যে দেখেন, আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের সব নেতা চলে গেছে। বিবিসি রিপোর্ট করেছে যে ভারতে বসে, বিদেশে বসে এই রাজনৈতিক দল পরিচালনা করতেছে আওয়ামী লীগ, এবং রাষ্ট্রপতি তার অংশ হতে পারে। হামিদ সাহেবের সাথে কথা হয়েছে না, হামিদ সাহেব, আইবি, আরো কার নানক না, ওই দক্ষিণের মেয়র ছিল, উনি মিলে একটা রাজনৈতিক আওয়ামী লীগকে রিঅর্গানাইজ করবে, এটা তার পার্ট হতে পারে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এখানে অর্গানাইজ করলে কালকেই ধরে ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গতকাল রাতে বিভিন্ন আলোচনায় শুনলাম, আপনারা যারা আলোচনা করেন তারা অনেকেই বলবার চেষ্টা করলেন, বা বিভিন্ন রাজনৈতিক দল গতকাল যে আলোচনা বিক্ষোভ করেছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি তিনি তার যোগসাজশে সাবেক রাষ্ট্রপতি চলে গেছেন। তার যোগসাজশে রাষ্ট্রপতি, একটা খবর আমি শুনছি যে বর্তমান রাষ্ট্রপতি তাকে নাকি এয়ারপোর্টে বলে দিছে সে চলে গেছে। এটা তো হইতে পারে না, কারণ পুলিশ এখন যত পুলিশ প্রশাসন সব তো সরকার প্রধানের, সরকার প্রধান হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতির কথা ছেড়ে দিবে, এই রিস্ক নিবে উনি? এটা তো হইতে পারে না, এগুলো সব বানোয়াট। আমার কথা হচ্ছে সরকারের হাইয়েস্ট জায়গার থেকে, পলিসি মেকিং জায়গার থেকে হামিদ সাহেবকে ছেড়ে দেওয়া। এখন এই প্রতিক্রিয়া, সুতরাং এই প্রতিক্রিয়ায় ইমিডিয়েটলি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন না, তার ইমিডিয়েটলি দায় নিয়ে রিজাইন করা উচিত। না, সেটা তো আছে। এখন সেই প্রতিক্রিয়া হিসাবে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে গতকাল রাতে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সবাই জড়ো হয়েছেন, এবং হাসনাত আবদুল্লাহ যেটা এই মানব জমিনের যেটা শিরোনাম হয়েছে তার বক্তব্যের দিয়ে আমি এটা একটু যদি আপনাকে পড়ে শোনাই। তিনি যেটা বলেছেন, যাদের এজেন্ডায় আওয়ামী লীগের বিচার নাই তার সঙ্গে আমরা নাই। আছে তো, সবকিছু আছে তো, এটা বলে আর কি। মন্ত্রী উপদেষ্টাও থাকে, আবার রাস্তায় থাকে, উপরেরটাও খায়, নিচেরটাও খায়। কিন্তু আপনি উপদেষ্টার কথা বললেন, একজন উপদেষ্টার বক্তব্য যদি শোনাই, যদিও তার বক্তব্য নানাভাবে বিভিন্ন জায়গায় এসছে, যুগান্তরে তার বক্তব্য এসছে অভ্যুত্থানের ছাত্র জনতা বিভক্ত, দ্বিধান্বিত। হ্যাঁ, বিভক্ত তো হয়, একটা গ্রুপ বেড়ে গেছে না, একটা গ্রুপ বেড়ে আলাদা সংগঠন করে ফেলছে না, ভেঙে যাচ্ছে তো। এবং এটা ছোট হয়ে গেছে, কেমোথেরাপি দিলে যেমন ছোট হইতে থাকে, আপনার ক্যান্সারও জার্ম ছোট হতে থাকে, এটা ছোট হইতে শুরু করছে। তো আজকের যে ঘেরাও করছে, ওখানে দেখছেন পত্রিকা আসছে, ওখানে শিবিরের ছেলেরা গেছে এবং এবি পার্টির ছেলেরা গেছে। এই তো দেশ পরিষ্কার হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এখন ওনারা ছাত্ররা তো শিবিরের আর এবি পার্টির সমর্থক নিয়ে ওখানে ঘেরাও করছে। আমি বরাবর বলছি যে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। ফ্যাসিস্ট সরকারের যে পতন ঘটছে, তারা আপনি বিচার করতে পারেন না কেন? বিচার করেন, যে ক্রাইম করছে, যে ক্রিমিনাল, তার বিচার করেন। আপনি এ পর্যন্ত একটা কেসের চার্জশিট দিতে পারেন না 9 মাসে, তা আপনি বিচারও করতে পারেন না। আপনি অযোগ্য সরকার, বিচারও করতে পারেন না, নিষিদ্ধও করতে পারেন না, কিচ্ছুই করতে পারেন না। পারবেনটা কি? আপনি দেশটা তো অচল হইতে পারেন না। আপনি শোনেন, ওয়ার্ল্ড ব্যাংকের ফোরকাস্ট আগামী বছর অর্থাৎ 26 সালে 3.3 জিডিপি গ্রোথ হবে, অর্থাৎ দেশে দুর্ভিক্ষ হবে। 3.3 বাংলাদেশে অ্যাভারেজে 6.5 থেকে 7% গ্রোথ রেট থাকে, এবারে হবে 26 সালে হবে 3.3, ওয়ার্ল্ড ব্যাংক বলছে তো। হ্যাঁ,
তো আপনার দুর্ভিক্ষ নিশ্চিত। এখন তবুও ক্ষমতার লোভ না, খোদা না করুন, আমরা সেটা আশা করি না। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে এবং একজন উপদেষ্টা বলেছেন যুবলীগ নিষিদ্ধের অলরেডি চলছে, এবং আইনমন্ত্রীর কথাও বলা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের চেষ্টা চলছে বা উদ্যোগ নেওয়া হচ্ছে। তো ভালো কথা, কিন্তু যেটা আবার সংবাদ হচ্ছে, যেমন বিএনপি নেতা রিজভী বলেছেন যে ফেসিবাদের সাথে যারা নাই আওয়ামী লীগের, যারা একদম বিশুদ্ধ, তারা বিএনপিতে যোগ দিতে পারবে। এবং একই সাথে আবার এটাও শোনা যাচ্ছে যে নতুন ছাত্রদের নতুন রাজনৈতিক দল, তারাও আওয়ামী লীগের নেতাদেরকে বা ওই কর্মীদেরকে দলে নেওয়ার চেষ্টা করছেন। তাহলে মূল জায়গাটা কি হচ্ছে? না, চেষ্টা করছেন না, ছাত্রদের ভিতরে অলরেডি অনেকে ঢুকে পড়ছে। আচ্ছা, ঢুকে পড়ছে। এখন ধরেন আপনি 5% লোকের হাতে আপনার 40-এর উপর 45% অর্থ সম্পদ চলে গেছে, চুরি তো এরা করে খাইছে। গ্রামে গঞ্জে যান, অনেক সাধারণ গরিব এবং অনেক বিশুদ্ধ, আসলে যতই বলেন কিছু সাংবাদিক কর্মী আওয়ামী লীগের কর্মী নেতা আছে তো। এখন তাদের যদি এত বড় দল, প্রত্যেক গ্রামে মহল্লায় তাদের সমর্থক আছে না, তো আপনি তাদের ব্লক করে দিলেন, তোমরা কিছুই করতে পারবে না, তাহলে কি হবে? তারা জঙ্গি বানাবেন? হ্যাঁ, যদি কেউ রাজনীতি করতে চায়, যদি অন্য আদর্শে উদ্বুদ্ধ হয়ে, যদি নির্দোষ কোনো, আমার কথা হলো দোষী যে হয়েছে তার বিচার করেন, যে দোষী না তাকে তো অন্তত ব্যক্তি স্বাধীনতা, প্রত্যেকেই তো রাজনীতি করার অধিকার আছে, তাই না? তিনি যদি মনে করে যে না, এই আওয়ামী লীগ আর করা যাচ্ছে না, ফ্যাসিস্ট খেতাব পেয়ে গেছে, এটা আর করা যাবে না, তা আমি অমুক দলে যাব, তমুক দলে যাব, আমি জামাতে ইসলাম করব, ব্যক্তিগত স্বাধীনতা করুক, সমস্যা নাই। তো এখানে গেলে সমস্যা কি? তাহলে তো আমি বলবো তুমি বিচার করতে পারতেছো না, তুমি রক্ষা, এখন তো ঝটিকা মিছিল বার করে, তুমি তো আওয়ামী লীগকে তো দমনও করতে পারতেছ না, বিচারও করতে পারতেছ না, তাহলে তুমি এভাবে সাধারণ যারা নির্দোষ কর্মী যদি বিভিন্ন দলে চলে যায়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রদের আন্দোলন এখনো চলছে বোধ করি, তাহলে এটা আমি বরাবরই বলছি, যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, কোন রাজনৈতিক দলকে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারেন না, অপরাধ করলে তার বিচার করেন। অনেক ধন্যবাদ। আমরা একটু ভারত পাকিস্তানের আলোচনায় যেতে চাই। মনে হচ্ছিল যে বোধহয় থেমে যাবে, কিন্তু আজকের আবার পাল্টাপাল্টি হামলা। পাকিস্তান, বাংলাদেশ, এই পৃথিবীতে কি হচ্ছে, আগে আপনি মানুষকে মারলে নিজে হয়ে যেতেন যেন আমি মারি নাই, কিন্তু এখন মানুষ মারা, কে কতজন কার কতটা বিমান ভূপাতিত করলো, এইটা প্রকাশ্যে বলা একটা হ্যাডম। তাই এই হ্যাডম পৃথিবীতে কোথায় নিয়ে যাবে? দেখেন, এটার উৎসটা হলো কাশ্মীর। এই কাশ্মীর যতদিন কাশ্মীর সমস্যার সমাধান না হবে, পাকিস্তান এবং ভারতের বৈরিতা থেকেই যাবে, এটা আমার ধারণা। আর আস্তে আস্তে 47 সাল থেকে যে বৈরিতিটা শুরু হয়ে গেছে, এখন তাদের ভিতরে আসলে শত্রু মনোভাবাপন্ন তৈরি হয়ে গেছে। তো কাশ্মীর সমস্যা জাতিসংঘের সে ম্যান্ডেট ছিল, হ্যাঁ, সেটাতে সমাধান করা উচিত। কারণ আপনি বোধহয় সময় থাকলে আমি সামান্য ইতিহাস বলতাম। ধরেন, ভারতে 47 সালে দ্বিজাদের তত্ত্বের ভিত্তিতে দেশ পাকিস্তান এবং ভারত হলো। হ্যাঁ, সেখানে কাশ্মীর ছিল মুসলিম অধ্যুষিত। হ্যাঁ, সেই কাশ্মীরে রাজা ছিল হরি সিং। হ্যাঁ, তো এই কাশ্মীরিরা এটা মেনে নিতে পারে নাই। তারা মুসলিম, তারা কেউ একটা গ্রুপ স্বায়ত্তশাসন চাইছে, একটা গ্রুপ আলাদা প্রদেশ হতে চাইছে, আর একটা গ্রুপ বললে আমরা পাকিস্তানের পক্ষে যাব। এই তো অস্থির অবস্থা, সংগ্রাম শুরু হলো। তখন রাজা ভারতের সেনাবাহিনীর হস্তক্ষেপ চাইলে একটা চুক্তি করলে ভারতের সেনাবাহিনী ঢুকে কাশ্মীরের 3 ভাগের 2 ভাগ দখল করে নিল, আরেকবার দখল। ওই 1 ভাগ হলো এখন পাকিস্তানের, বলা হয় পাকিস্তান শাসিত, আরেক ভাগ বলা হয়, 2 ভাগ বলা হয় ভারত শাসিত। তো এখন এখানে কিন্তু চলছেই। এখন সর্বশেষ যেটা হলো যে টুরিস্ট 26 জন যে মারা গেল সেখানে, পেহেলগামে, তখন ভারত বললো এটা পাকিস্তানি, এটা ঘটাইছে পাকিস্তানির পৃষ্ঠপোষকতায়। কিন্তু পাকিস্তান বলছে যে না, এটা আন্তর্জাতিক তদন্ত হোক, এটা আমরা ঘটাইনি। কিন্তু সেই তদন্তের দিকে তো গেল না, এখন ক্ষেপণাস্ত্র শুরু হয়ে গেছে। তো এইটা শুরু হলে থেমে হচ্ছে। এটা আণবিক, দুইটাই আণবিক শক্তি, এটা কিন্তু ভয়ঙ্কর। আপনি দেখেন, আমেরিকা জাপানে হিরোশিমা নাগাসাকিতে বোম ফেলছিল, এখনো তার ক্ষত ছিল।
এখনো আছে। সুতরাং যত ছোট পাকিস্তান ছোট হোক বা ভারত বড় হোক, যাই ছোট বড় বড় না, বড় হচ্ছে তারা আণবিক শক্তিধর দেশ। সুতরাং এই ক্ষেপতে ক্ষেপতে একবার যদি বোমা মেরে দেয় তাহলে আমরা সহ কিন্তু ক্ষতিগ্রস্ত হব। আমাদের এখন ভাবতে হলে যে আমাদের কূটনীতিক টানাপোড়েন চলছে, কিন্তু এই যুদ্ধে দেখেন আমাদের শেয়ার মার্কেট ফল করে গেছে। আমাদের যতই হোক কিন্তু যেভাবেই হোক কিছু ব্যবসা আপডাউন কিন্তু আদান প্রদান আছে, সেটাও বন্ধ হবে। এবং আমাদের দেশে এটা কিন্তু অর্থনৈতিকভাবে ব্যবসা বাণিজ্যতেও আমাদের এফেক্টেড হবে, ভারতও হবে। ভারত তো ইতিমধ্যে টানাপোড়েনে ভারতেও সমস্যা পড়ছে না, তাদের তো থার্ড প্রবাসী আয় ছিল বাংলাদেশ, এখন তো বাংলাদেশের সেই অবস্থা, তাদের ভারতের আয় নাই, হ্যাঁ বলা চলে, খুব কমে গেছে। আর আমরা তো ইম্পোর্ট করতাম, কিছু হলে ইম্পোর্ট করতাম, সেটাও আনা কমে গেছে। তো সুতরাং এই যুদ্ধটা যেভাবেই হোক থামানো উচিত, যেহেতু তারা আণবিক শক্তিধর দেশ, হ্যাঁ পরমাণু শক্তির দেশ। এদের যুদ্ধে যদি একবার কেউ ফুটায়া দেয় গরম করে, কেউ তো যা দেখা যাচ্ছে যে কেউ, অবশ্যই এটা ঠিক সব বিশ্বের সবাই, বাংলাদেশও বলছে এটা সংযত হওয়া উচিত, জাতিসংঘ বলছে, এমনকি মাথা গরম ট্রাম্পও বলছে যে আর যুদ্ধ চলে না। তো এটা থামানো উচিত বিশ্বের শান্তির জন্য। এটা কিন্তু পারমাণবিক বোমার দেশ, এটা কিন্তু বিশ্বে অশান্তি হয়ে যাবে। আচ্ছা, আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। যেমন আপনি বললেন যে মাথা গরম বা সবকিছুই, এটা তো জাস্ট আলোচনার জায়গা। এটা যেটা বলা হচ্ছে যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় যে যুদ্ধ বিগ্রহ বেঁধে আছে, সেটা তো মূলত অস্ত্র বিক্রি করবার জন্য, এবং অস্ত্র দিয়ে মানুষ মারবেন। তো ঠিক সেই রকমের এই যে আয় করতে 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 যুদ্ধ বেঁধে যায়, এখানেও কি অস্ত্রের খেলা চলছে? খেলা চলছে। দুইটা দেশে কিন্তু আপনার অশান্তি আছে, রাজনৈতিক অশান্তি আছে। এই যুদ্ধ লাগাই দিছে। দেখেন পাকিস্তান যা আছে, ওই ইমরান খান সব এক হয়ে গেছে। ভারতের দেখেন কংগ্রেস বিজেপি সব এক হয়ে গেছে। এটা তো একটা ভালো সংবাদ, নিজেদের দেশে এক হয়েছে তারা। ভালো, দুই সরকারের বেনিফিট হচ্ছে যে এক করে ফেলানো। হ্যাঁ, কিন্তু মাঝখানে ইমরান খান বেশি বেনিফিটেড হচ্ছে। সে তার তো নানান কেসে জর্জরিত, কিন্তু সে নোবেল প্রাইজও পেয়ে যেতে পারে আমার কাছে মনে হচ্ছে। তো এই রাজনৈতিক বেনিফিটটাও কিন্তু দুই পক্ষ নেওয়ার চেষ্টা করতেছে। আপনি যেটা আলোচনা করলেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যেমন দেখলাম, এই যে দুই সীমান্তের সাধারণ মানুষের যে দুর্গতি, যারা আক্রান্ত হয়েছে তাদের যে দুর্গতি, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ছবি দেখা গেল, সেইটা তো মানুষের জন্য চিন্তা করে বোধ করি এখনই সময় এই যুদ্ধে। না দেখেন, এটা যুদ্ধ থেমে গেলেও এটা বন্ধ হবে বলে মনে হয় না। কারণ পুশ ইন পুশ ব্যাক, এটা কিন্তু আগেও একবার শুনছিলাম। এখন কিন্তু তাদের পলিসি, ভারতের মোদির পলিসি হচ্ছে আমাদের এখানে অনেক বাঙালি মুসলমান এসে ঢুকে পড়ছে, তাদেরকে তাদের ওই যে কি আইন করছে না, তাড়াবে। তো এই সুযোগে তারা কিছু কিন্তু আপনার বাংলাদেশে পুশিন করে ফেলছে। এখন দেখা গেছে যে তাদের এইভাবে হয়তো চলবে। এই জন্য আমি বলছি যে অনেক রকমের আমাদের জন্য সমস্যা আছে। কারণ আমাদের তো 3 ভাগ হলো ভারতের পেটের ভিতরে, সুতরাং আমরা বেশি ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এইটা এখন বাংলাদেশের যে স্ট্রেংথ এবং আমাদের দেশের যে সরকারের অবস্থা, আমাদের পক্ষে তো এটা নেগোশিয়েট করা সম্ভব না। তবে সব জায়গায় কান্নাকাটি তো করতে পারে বড় বড় দেশ, পরাশক্তিগুলো যারা অস্ত্র বেচার জন্য যুদ্ধ লাগাই দেয়, বুঝছেন না? এই যে ধরেন ভারত যে মারছে সব ইসরায়েলি ওই ড্রোন মারছে। আবার পাকিস্তান কিন্তু দেখা গেছে যে চীনের গুলো মারছে, তাই না? তো তাদের তো অস্ত্র বিক্রি হচ্ছে। যুদ্ধ হলে অস্ত্র যারা তৈরি করে তাদের লাভ আছে, যুদ্ধ তো টিকে রাখবে। খুবই উদ্বেগজনক ব্যাপার। একেবারে শেষের দিকে আমরা আবার একটু দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। আইবির রহমান গ্রেপ্তার হলেন এবং সাবেক রাষ্ট্রপতি বাইরে চলে গেলেন। একটা আলোচনা এরকম ছিল যে হয়তোবা পরবর্তীতে কোনো সময় তারা দলের নেতৃত্ব নিতে পারেন বা এরকমের একটা নানা ধরনের আলোচনা ছিল। তো এটাকেও কি দমিয়ে দেবার জন্য কি এরকম পরিস্থিতি? না, এখন আমার কাছে মুভটা তাই হচ্ছে, আবার উল্টাটাও মনে হচ্ছে। কারণ আমি মিশ্র প্রতিক্রিয়া। ধরেন সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেবকে বের করে দেওয়া একটা রিয়াকশন, যে তাহলে কি বাইরের থেকে আওয়ামী লীগ অর্গানাইজ হচ্ছে। আবার আইবিকে গ্রেপ্তার করাতে আমার কাছে মনে হয়েছে যে ভিতরে দমন করে রাখা, এরকম একটা কৌশলের দিকে বোধহয় যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে আলোচনাগুলো করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আমরা বরাবরই বলে রাখি, যুদ্ধ শান্তি আনে না, শান্তি আনে না যুদ্ধ। বৈরিতা কখনো শান্তি আনে না।
শান্তির জন্য যুদ্ধ পরিহার করা খুবই জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ। আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক,